আরজিকরের ঘটনাটা মানে যেদিন পুলিশ বা সিবিআই তদন্ত করবে তার আগে গিয়ে ভেঙে দিয়েছে সব কিছু, ভিতরে গিয়ে বিনষ্ট করে দিয়েছে তারা এবং ধ্বংস করে দিয়েছে। সেই কারণে যেগুলো প্রমাণ তথ্য ছিল সেগুলো আর বার করা যাচ্ছে না, এগুলো প্ল্যান করেই করা হয়েছে যাতে বাংলা ইন্ডাস্ট্রি সে 15 দিনের আমলেই থেকে গেছে। মানে ভাবছে যে আগেকার মতোই ক্যাসেট বার করে সিডি বার করবে, সিডির দিন তো গেছে। মানে সূত্র আমি মানে একটা আবিষ্কার আমি করেছি অলরেডি এবং সেটা অঙ্ক গাণিতিক রূপে করেছি, কিন্তু এখন আমি ওটা দেখাতে চাইছি না, বলবো না। অঙ্কিতের বাবা খুব ভালো বললো যে না, দেখিয়ে দিল যে প্রথম স্টুডিওতে এসছে, একটু দেখিয়ে দিল। 4 ঘন্টা লেগেছিল গানটা করতে ওর। মানে এখানে কি হচ্ছে যে একটা ধরো সিনেমা হচ্ছে 1 কোটি টাকার সিনেমা, গানের বাজেট 2 লাখ টাকা। প্রডিউসারদের একটা ব্যাপার আছে, প্রডিউসাররা একটা মানে দৈহিক চাহিদা থাকে তাদের একটা, যে এইটা করলে মানে আমি কাজ দেবো, এটা থেকে একদমই থাকে, একদমই পুরোপুরি থাকে। সান্দা এত ভালো মানুষ, প্রথম কথা আমি এরকম মানুষ প্রথম দেখেছি, এত বড় সিঙ্গার। আমি এখানে অনেক সিঙ্গারকে দেখেছি কিন্তু তারা অনেক, তাদের মধ্যে ভীষণ অহংকার আছে অনেকের মধ্যে, তো ওনার মধ্যে 1 ফোঁটা অহংকার নেই। উনি আমি পাশ কাটিয়ে তোর চলছি দ্বীপ প্রহর, আমি ভাঙছি ঘুম ঘোর, জাগছি না। সরকার তো এটাই যায় মানুষকে অশিক্ষিত হিরো করার দেশের মধ্যে, যতদিন মানুষ অশিক্ষিত থাকবে ততদিন ভালো হবে, আমাদের ভোট পাবো আমরা। এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা বছরে 3 বার করে 4000 টাকার জুতো কেনেন, তবে 100 টাকার বই কেনে না। ওনার নিউটন যদি আমাদের দেশে জন্মাতো হয়তো সে কিছুই করতে পারতো না। মানে হয়তো আইনস্টাইন যদি ফেল করেছে বলে তাকে হয়তো বাদ দিয়ে দেওয়া হতো, মানে সে একবার হয়তো তোমার ইয়েতে 0 পেয়েছে, তাই ফিজিক্সে সে ভালো ছিল কিন্তু একটা সাবজেক্টে 0 পেয়েছে, তাতে সে না তুই 0 পেয়েছিস হবে না, তোর দ্বারা কিছু। তাকে তো অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত প্রযুক্তি একদিন সমাজকে শেষ করবে। তার কারণটা হচ্ছে এই যে তখন ছেলেটা বলছে কি আমার ফোনটা টয়লেটে থাকলে আমার ফোনটা ধরতে হবে, টয়লেটে থাকলে ফোন ধরে, মানে এটা কীরকম বোকা বোকা কথা। মানুষের এই যে ব্রেকআপ হচ্ছে তার কারণটা তারা অহংকারী, তারা প্রথমটা হচ্ছে ধৈর্য নেই তাদের মধ্যে, আর তাদের মধ্যে বিনয় নেই। প্রকৃতি মানে প্রকৃতি কিন্তু তোমার প্রেমিকা বা প্রেমিকের থেকে সুন্দর বেশি। আর তো আমার তো ফার্স্ট গান গিয়েছিল অঙ্কিতা, প্রথম যখন ও চ্যাম্পিয়ন হয়েছিল, মানে সারেগামা যখন চ্যাম্পিয়ন হলো তখন একটা গান গিয়েছিল পাশ কাটিয়ে তোর। একজন লেখক বা একজন গীতিকারের প্রধান অস্ত্র হলো কলম, আর এই কলম দিয়ে সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করেন। তারা কিন্তু প্রতিবাদে মিছিলে নাম লেখান না, কিন্তু তারা এমন কিছু লেখা লেখেন যার মাধ্যমে সমাজ পরিবর্তন হয়ে যায় বা সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেন। আজ আমাদের সাথে সেরকম একজন মানুষ রয়েছেন, তার নাম সুস্নাত ব্যানার্জি। তিনি এমন কিছু কাজ করেছেন তার মুখেই আমরা শুনে নেব, এবং তাকে প্রথমেই বলি এইচআই নিউজে তোমাকে স্বাগত। আচ্ছা, নমস্কার। কেমন আছো? খুব ভালো আছি। কেমন কাজ চলছে এখন? খুবই ভালো চলছে এখন। অ্যাকচুয়ালি একটা মানে আমি সিনেমা মানে একটা প্রডিউস করছি, আর এবং একটা ওয়েব সিরিজও সদ্য করেছি, মানে অ্যাকশান থ্রিলার, ওটা মানে 6টা এপিসোডের আছে, 1 ঘন্টা 30 মিনিটের। এরপরে একটা সিনেমার প্ল্যান নিচ্ছি, বড় সিনেমা। আর তো আমার তো ফার্স্ট গান গিয়েছিল অঙ্কিতা, প্রথম যখন ও চ্যাম্পিয়ন হয়েছিল, মানে সারেগামা যখন চ্যাম্পিয়ন হলো তখন একটা গান গিয়েছিল পাশ কাটিয়ে তোর, তো ওটা বেশ অনেক লোকই শুনেছে। এবং তারপরে তো আরও হয়ে যেতে পারি তোর, আরও মেল ফিমেল অ্যাঞ্জেল মিউজিক বাংলা থেকে বেরিয়েছে। এছাড়াও সান্দা গিয়েছে সিনেমায়, মানে আমার লেখা সুরে একটা গান বেরোচ্ছে সিনেমায়, আকৃতি কক্কর গিয়েছে, ওটাও বেরোচ্ছে। একদম আমরা তোমার কথা অবশ্যই শুনবো, মানে অনেক কিছু জানবো তোমার থেকে, কিন্তু আমরা একদম স্টার্টিং থেকে শুরু করি। তো সেটা হচ্ছে তোমার এই যে লেখার জার্নিটা শুরুটা হলো কিভাবে, বা জানলে কিভাবে যে এটা আমার করতে হবে বা আমার একটা লেখার ক্ষমতা আছে? হ্যাঁ, একদম। আমি এটা প্রথমেই বলছি, প্রথম আমি যখন একদমই ছোট ছিলাম, অ্যাকচুয়ালি এটা আমার প্রথমেই আমার বাবা মাকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ আমার বাবা মার জন্যই আমি আজকে এই জায়গায়। কারণ আমি যখন খুবই ছোট, মানে 1-এ পড়ি, এবং তারপরে যখন আমি আস্তে 2-তে উঠলাম, তখন আমার যখন ছোট ছিলাম তখন থেকে আমি ছড়া, কবিতা এগুলো, বাবা একটা করে কবিতা বলতাম, একটা করে কবিতা বলতাম, বাবার ভুঁড়ির ওপর বসে বলতাম, বাবা ভুঁড়ির ওপর বসতাম, বাবা একটা করে বলতাম, আমি একটা করে বলতাম। মানে ধরো যখন 2-তে পড়ে বাচ্চারা ঠিকমতো কবিতা মানে বলতে পারে না বা ধরো লিখতে পারে না, তখনই আমি বাবা আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কঠিন কবিতা, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, এরকম কবিতা আমি কিন্তু বাবা একটা করে বলছে, আমি একটা করে বলছি, বীর পুরুষ বলছে রবীন্দ্রনাথের বা নজরুলের একটা করে কবিতা বলছে, আমি একটা করে বলছি। এবং তাতে বাবার জন্য এবং মায়ের জন্য, মা আমাকে তাতে হেল্প করতো, এবং বলার জন্যই সেটা আমার মানে নিজের মনের ভিতরে সে একটা কবিতার বীজ কিন্তু ছোটো থেকেই জন্মেছে, মানে লেখার। এটা আমি বুঝতে পারিনি প্রথমে, অগোচরেই ছিল, মানে ছোটোবেলায় যখন জন্মেছে সেটা তো মানুষ একবারে বুঝতে পারে না, তার ভিতরে আছে। এবার যখন আমার হয়েছে তখন আমি কিন্তু মানে ছোটো থেকে বাবার ওইটা বলার পরে আমার একটা মধ্যে একটা জেগে ওঠে যে কবিতা বলতে হবে। ছোটো থেকে আবৃত্তি করতে থাকি আমি, মানে রিসাইটেশন করতাম আমি ছোটো থেকে, অনেক ছোটো থেকে। তারপর তো আর মানে তারপর তো এরকম চলতে থাকলো। তারপর আমি পড়াশোনা করতাম, ভালো করেই পড়তাম ছোটোবেলায়। তারপরে তো আমি 11-12-এ পিওর সায়েন্স ছিলাম, এবং তার আগে আমার কবিতা লেখা শুরু যেভাবে, মানে যখন আমি 10-এ পড়ি
তখন ফার্স্ট একদিন খুব বৃষ্টি হচ্ছে, তারপরের দিন আমার মা বাড়ি অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুর গড়বেতা, এবং সেখানে যাব লালমাটির দেশ, সেখানে অ্যাকচুয়ালি যাবো মা মানে যাব। তার আগের দিন একটা বাবা মা কথা টথা বলছে, এবং সেদিন খুব বৃষ্টি হয়েছিল, এবং তার মানে আগের দিন স্কুল ছিল, মানে তার আগের দিন আমি স্কুলে গেছি, স্কুলে সব ছাত্ররা চলে গেছে, এবং আমার মাথায় একটা কবিতা ঘুরছিল, বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি। এবার স্কুলে সবাই চলে গেছে, যে বেদিটা আছে আমাদের ওখানে একটা মানে প্রেয়ার হয়, মানে ওখানে প্রার্থনা হয়, সকালে প্রার্থনা জনগণমন হয়। তা ওখানটায় আমি বিকালবেলা যখন সবাই চলে গেছে মাথায় এসছে, আমি একটা খাতা ছিল আমার কাছে, আমি ওটা পুরো লিখেছি কবিতাটা, মানে সবাই চলে গেছে, লাইট ফাইট জ্বলছে, লাইট ওপরে থাকতো, একটা বেদির উপরে জানানো থাকতো, আমি লিখেই তারপরে কবিতাটা গেছি ওখান থেকে, প্রায় 3 পাতার কবিতা। কবিতাটা 2 লাইন আমি বলবো। আজ নামলো বৃষ্টি, নাচলো সৃষ্টি, পৃথিবীতে ওঠে ঝড়, বাজলো হাতির স্বর, আজ তারা কত শত আকাশে উঠেই নিভে গেছে কোন ক্ষণে, আজ শ্রাবণের ধারা ঝড়ো ঝড়ো করে পড়েছে বা কোন বনে। এই কবিতাটা মানে একজন মানে সাংবাদিক উনতালদা, উনি কিন্তু ওই কবিতাটা নিয়ে গেছিলো, মানে প্রথম রবীন্দ্র সদন থেকে, রবীন্দ্র সদন যে শিশু কিশোর একাডেমির পত্রিকা আছে, যেখানে অর্পিতা ঘোষ আগে ছিল, মানে উনি ওখানে সম্পাদক ছিল আগে, এখন কি আছে আমি বলতে পারবো না, আমি তখন অনেক ছোট, তখন কবিতাটা ওখান থেকে প্রকাশ হয়। মানে ছোটো মানে এখন আমার মানে 25 বছর বয়স, কিন্তু তখন 25+ হয়েছে সবে, কিন্তু তখন আমি যখন 11-এ পড়তাম তখন ওই কবিতাটা নিয়ে গেছিলো, এবং আমি বলেছিলাম যে নিয়ে যাও, কবিতাটা ভালো হয়েছে, উনি কিন্তু নিয়ে গেছিলো কবিতাটা ওখান থেকে, তখন ফার্স্ট কবিতা বেরোয়, তার আগে অনেক জায়গায় বেরিয়েছে, এবং রিসাইটেশন আমি মানে রীতিমতো করতেই থাকি, মানে রিসাইটেশন আমি করছি না অল টাইম, এটা করেই যাচ্ছি। তারপর তো কবিতাটা চলতেই থাকলো, আমি ছোটো থেকেই তখন লিখি, এবং স্যাররাও আমাকে মানে উদ্বুদ্ধ করে এই ব্যাপারে যে কবিতা লেখো, খুবই ভালো। এবং সবথেকে বড় কথা আরেকটা জিনিস আছে আমার জীবনে, সবথেকে বড় পাওনা, এবার এটা কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না সেটা তার ব্যাপার, তার নিজের মতো, কিন্তু আমার যেটা হয়েছে সেটা আমি বলবো। আমি একদিন ঘুমাচ্ছিলাম রাতে, এবং আমার জীবনের আদর্শ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইন অ্যান্ড কাজী নজরুল ইসলাম, এবং গানের দিক থেকে কিশোর কুমার গাঙ্গুলি। এবার ঘুমাচ্ছি, এবং তখন মানে আমি এরকম ভাবি যে কী করে লিখবো, মানে এটা একটা দুরূহ ব্যাপার, যে লেখাটা আসে কী করে, সেটা নিয়ে সবসময় চিন্তা করতাম, লেখাটা আসে কী করে, মানে শুধু পড়লেই লেখা বেরোয় না, মানুষের জীবনটাকে জানতে হবে, জীবন দর্শনটাকে না জানলে তো লেখা হয় না। তা একদিন শুয়ে আছি, একদিন হঠাৎ করে আমি কিন্তু ঘুমাতে আমি মানে রবীন্দ্রনাথ একটা মানে বা নজরুল এরকম একটা মানে আমি চিন্তা করতাম অল টাইম। স্বপ্নে কিন্তু আমি এরকম তাদেরকে বলতাম যে কবিতাটা লিখবো কী করে, এবং তারা কিন্তু এসছে স্বপ্নে, মানে আমাকে বলেছে মানে যে তুইও একদিন পারবি, ওরকম একটা আমি পেয়েছি। এবার সেটা কে বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না, তারা সেটা তার যার ব্যাপার, ঠিক আছে, সেটা কিন্তু আমি এটা বলবো। কিন্তু তারপর থেকে কিন্তু আমি কবিতা কিন্তু ওটা ওদের জন্য না, আমি তো পড়েছি, আর পড়াশোনাটাও রীতিমতো এখন যারা লিখছে, বা শুধু কবিতা না, আমি তো গান লিখি, সুর করি, সবই গান গাইও, সবটাই পুরোটাই আমি করি। কিন্তু যারা লিখছে তারা কিন্তু পড়াশোনাটা খুব ভালো করে করতে হবে এই দিকে, লিটারেচারটা করতে, কারণ সায়েন্সের একটা লিমিটেশন আছে, আমার পিওর সায়েন্স ছিল, সায়েন্সে বলতে পারি যে এই সূত্রে এসে একটা জিনিস মিলবে, কিন্তু লিটারেচার কিন্তু লক্ষ্যহীন, মানে লিটারেচার তুমি না পড়াশোনা করো ও কিন্তু তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। মানে তুমি যদি ভাবো যে আমি নিজের মতো শুয়ে বসে করে, যেমন টি.এস. এলিয়ট বলেছিল একটা কথা, কবি টি.এস. এলিয়ট, সে বলেছিল যে কবিতার অর্থ হলো রক্তকে কালিতে পরিণত করা, রক্ত যখন কালিতে পরিণত হবে তখন সেটা কবিতা হলো বা গান হলো, তার আগে কিন্তু না, মানে অতটা পরিশ্রম তোমার করলে হয়, এটা ব্যাপারটা, সেটা আমি বলছি। অনেক কিছুই বললে, অনেক কিছু জানার ব্যাপার আছে আমাদেরও। এবার একটা কথা বলো, তুমি কথার মাঝে বললে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, কিন্তু তার সাথে আইনস্টাইনের নামটা উচ্চারণ করলে, হঠাৎ একজন লেখকের কাছে আইনস্টাইন, এটা একটা বিশাল। হ্যাঁ, লেখক বলে ব্যাপার না, প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে লিটারেচার অ্যান্ড সায়েন্স দুটো ওতপ্রোতভাবে জড়িত, এবং আইনস্টাইনও এটাই বলেছিল যে সমস্ত সাবজেক্টে দর্শন আছে, দর্শন ছাড়া কোনো সাবজেক্টই, সব সাবজেক্টই বলবো, মানে ফিলোসফি না জানলে কোনো সাবজেক্টই সে কিন্তু কিছু বোঝেনি, প্রথম কথা। এবার এইটা আইনস্টাইন, তার কারণটা আইনস্টাইন জীবনটাকে আদর্শ প্রভাবিত করেছে, তার কারণটা আইনস্টাইন এরকম মুক্ত শিক্ষা ব্যবস্থা বিশ্বাস করতে, যেটা আমি বিশ্বাসী রবীন্দ্রনাথের, যে শুধু প্রথাগত শিক্ষা। এই ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে মেধার ডিগ্রি হয়, তবে প্রতিভার কোনো ডিগ্রি হয় না, কারণ প্রতিভা নিজে একটি সর্বোচ্চ ডিগ্রি। প্রথাগত শিক্ষা কোনো শিক্ষায় নয়, তথাগত অর্থাৎ মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মজ্ঞান লাভই হলো প্রকৃত শিক্ষা। কোনো কোটি বই পড়ে নিলেও, 1000 ডিগ্রি থাকলেও, তার মধ্যে যদি মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মজ্ঞান না থাকে, তাহলে সে ব্যক্তি একেবারে গণ্ডমূর্খ এবং সভ্য নয়। মানে যদি তুমি মহাবিশ্বের মাঝে যদি আনন্দ না পাও, কারণ আইনস্টাইন এরা কিন্তু পেয়েছে, এরা শুধু একটা যে সায়েন্স আবিষ্কার করেছে সেটা না, সায়েন্সের যে এই যে সায়েন্সকে ভালোবাসবো, তার তো একটা ভালোবাসার আনন্দ জাগতে হবে। মানে আমি যে কবিতাটা লিখবো, আমার তো তার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, আমি এমনি লিখে যাচ্ছি, মানে এগুলো তো আর এমনি হয় না যে এখন কবিতা লিখতে বসলাম এখন লিখলাম, এরকম হয় না, মানে যে এখন আমি লিখবো এরকমভাবে লেখা হয় না, বা এরকমও হয় না সায়েন্সও যে আমি এখন সূত্র আবিষ্কার করবো, এইভাবে কেউ বসে না, তাহলে সে কোনোদিনও করতে পারবে না। আর নিঃস্বার্থপরভাবে করতে হবে, যে এটা দিয়ে আমি কিছু পাবো, যে সেরকম কিছু না, মানে এটা আমাকে করে যেতে হবে, আমাকে সে দিলেও ভালো না দিলেও ভালো, কিন্তু আমাকে তার প্রতি ভালোবাসা থাকতে হবে, এবং ভালোবাসা থাকতে হবে ততটাই যেটা এটার জন্য আমি যেন প্রাণ দিতে পারি। প্রাণ দেওয়া মানে আত্মহত্যা করা না, মানে তাকে পুরো আমার প্রাণটা ঢেলে দেওয়া,
জীবনে। এবং সে আইনস্টাইন এই দিক থেকে আমার জীবনকে উদ্বুদ্ধ করেছে যে আইনস্টাইন ছোটোবেলায় যখন তখন যখন সবাই বাচ্চারা কথা বলে, উনি অনেক বছর কথা বলেনি, তখন যখন একজন জিজ্ঞাসা একদিন ওনার বাবাজি তুমি কেন কথা বলছেন, এতকাল তো কিছু ঘটেনি তাই কথা বলিনি। অ্যাকচুয়ালি এটাই উদ্বুদ্ধ যে কোনো কিছু মানুষের জীবনে না ঘটলে কিছু হয় না, কবিতা বা গানও তাই, যে আমার জীবনে কিছু ঘটেছিল বলে এটা হয়েছে, কিছু ঘটেছে তাই জন্য এটা হয়েছে, আমি যা দেখেছি সেটাই। এবং আইনস্টাইন শুধু এর জন্য উদ্বুদ্ধ না, আইনস্টাইন মানবিক দিক থেকে কবিতা বা লিটারেচারটা একটা মানবিক দিক, মানবিকতাকে তুলে ধরে, আইনস্টাইন সেটা করেছে সারা জীবন। এবং উনি একটা লাইন বলেছিল যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে তখন কিন্তু মানুষের হাতে কোনো অস্ত্র থাকবে না, মানুষ লাঠি পাথর এগুলো নিয়ে খেলা করবে এবং তখন কিছু বেঁচেই থাকবে না অস্ত্র। এবং শুধু এটা নয়, পিওর সায়েন্সও পড়তাম, সেইভাবে উদ্বুদ্ধ না ওনার, শুধু উনি লিটারেচার দিকে নয়, অ্যাকচুয়ালি আমি লিটারেচার পাশাপাশি মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যে স্টিফেন হকিংস দি ব্রিফ হিস্ট্রি অফ টাইম, কালের সংক্ষিপ্ত ইতিহাস আছে, আইনস্টাইনের যে মহাবিশ্বের প্রতি থট বা ওনার আপেক্ষিকতাবাদ বা ওনার জেনারেল রিলেটিভিটি, সেইগুলো নিয়ে পড়াশোনা করি। এবং এটা নিয়ে আমি একটা সূত্র আমি একটা আবিষ্কার আমি করেছি অলরেডি, এবং সেটা গাণিতিক রূপে করেছি, কিন্তু এখন আমি ওটা দেখাতে চাইছি না, বলবো না। এবং তার জন্য কিছু পরীক্ষা দরকার আমার, এবং সায়েন্টিস্টদের আমার দরকার যারা পরীক্ষাটা করবে, আমার পরীক্ষা, কারণ আমার সূত্র তো একটা মুখে বলে দিলে হয় না, সেটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এবং সেটা করেছি আমি, এটা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ওপরে, তোমার কোয়ান্টামের ওপরে, কোয়ান্টাম মেকানিক্স আছে তার উপরে আমি করেছি, অ্যাকচুয়ালি আমার কাছে আছে। তোমার এই জার্নির ব্যাপারে আমরা অবশ্যই জানবো, কিন্তু তার আগে আমাদের কিছু কথা আছে, যেখানে আরজিকর ঘটনা নিয়ে তুমি খুবই সরব হয়েছিলে এবং সেখানে কিছু ঘটনা তুমি লিখেওছিলে সেই ব্যাপারটা। তো তোমার কি মনে হয় বর্তমান সময়ে আরজিকরের কিন্তু কেসটা কোথাও গিয়ে ক্লোজ হয়ে গেছে, তো বিচার কি পেলো সেই তিলোত্তমা? না, একেবারেই বিচার পায়নি। তার কারণটা হচ্ছে, প্রথমত যেই আমি যতটা আমার দেখেছি আমি, তবে এটা কতটা যে সত্যি সেটা আমরা তো এখান থেকে বুঝতে পারবো না, এবং কেউই বুঝতে পারবে না, কারণ এরা যারা কিছু হুলিগেন্স আছে তারা করেছে এটা, গুন্ডারা। ভিতরে গিয়ে যেদিন আরজিকরের ঘটনাটা যেদিন পুলিশ বা সিবিআই তদন্ত করবে তার আগে গিয়ে ভেঙে দিয়েছে সব কিছু, ভিতরে গিয়ে বিনষ্ট করে দিয়েছে তারা এবং ধ্বংস করে দিয়েছে। সেই কারণে যেগুলো প্রমাণ তথ্য ছিল সেগুলো আর বার করা যাচ্ছে না, এগুলো প্ল্যান করেই করা হয়েছে যাতে বড় লেভেলের মাথা যারা তারা ধরা না পড়ে। এবং যাদের অ্যারেস্ট করা হয়েছে, সন্দীপ ঘোষ বলো বা যারা বলো, অ্যারেস্ট হয়েছে তারা, হ্যাঁ অ্যারেস্ট হয়েছে, কিন্তু অ্যারেস্ট অ্যাকচুয়ালি মানুষকে না অ্যারেস্ট করে শুধু এটা না, অ্যাকচুয়ালি মূল থেকে বাদ দিতে হবে। তোমার অ্যাকচুয়ালি এইগুলো ঘটে তোমার কিন্তু প্রকৃত জ্ঞান না থাকার জন্য। মানুষ যখন প্রকৃতভাবে সভ্য নয়, এই যে আজকে আমরা বলি যে সভ্য মানুষ আমরা তাহলে কোথায় সভ্য? আমার মনে হয় সেন্টিনেল দ্বীপে যারা আছে, সেন্টিনেল দ্বীপে যারা থাকে আন্দামানে, ঠিক আছে, আমার মনে হয় তারা অনেক বেশি সভ্য, তারা তো ভাগ করে খায়, তারা তাও তাদের কিছু গেলে তারা তীর ছোড়ে, তারা তোমাকে তাদের জাতিকে আক্রমণের হাত থেকে তারা কিন্তু নিজেকে বাঁচায়। আমরা একটা মেয়েকে বাঁচাতে পারলাম না, সেটা তো আমাদের ব্যর্থতা। তো আরজিকরের যে তুমি ঘটনাটা ঘটেছিলে, সেই যে গানটা লিখেছিলে, দুগা লাইনকে একটু দর্শকের জন্য শোনাও। গাইছি। জেগে আছে অতি ব্যস্ত স্বাস্থ্য সেবার ঘরে, চেতনার নবজ্ঞানে দীক্ষিত বীর তরুণীর সুধাসর, পড়ে আছে বিপর্যস্ত যুদ্ধে জীবন হয়ে অসহায়, পরাজয়ে মূর্ছিত মন সততার তোলে ঝড়, সে যে দীপ্ত নয়নে চেয়ে আছে, সে যে রুদ্র গর্জনে ডেকে গেছে চিরদীর্ণ ক্রন্দনে, কেঁদে গেছে নিশিদিন। বল যুগ যে কত গেলে কত শতক হবে সভ্য নুনই যারা ঘাতক, যেন নির্মলতা ভরা নবজাতক সীমাহীন। হোক তবে প্রতিরোধ, হোক তবে প্রতিশোধ, হোক তবে প্রতিবাদ, হোক তবে। অসাধারণ তুমি একটি গান লিখেছো। এখান থেকে আমরা একটু আবার তোমার সেই পেছনের যে জীবনটা সেখানে এগোবো। সেটা হচ্ছে তুমি যে এই যে গানটা লিখছো বা কবিতা লেখা শুরু করলে, তারপর
তুমি যতদূর আমরা যতটুকু জানি যে তুমি হাবড়ার ছেলে, তাই তো? হ্যাঁ, হাবড়ার ছেলে, কিন্তু আমাদের কলকাতাতেও আমাদের বাবার একজন আছে, শ্যামবাজারে ছিল। ওই শ্যামবাজার মানে কলকাতা ঠিক না, আমার কাছে থাকে। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, এছাড়া আমাদের মানে এইদিকেই অ্যাকচুয়ালি মানে ইয়ে ছিল, কিন্তু আমি অ্যাকচুয়ালি হাবড়ারই ছেলে। আর মা বাড়িতে আমার জন্ম, পশ্চিম মেদিনীপুর হসপিটালে আমার জন্ম। হ্যাঁ, আর এখানেই আমি অ্যাকচুয়ালি এখন হাবড়ারই ছেলে। আচ্ছা, তো ওইখান থেকে তোমার যে স্ট্রাগলটা, মানে এই যে কলকাতা ইন্ডাস্ট্রিতে ঢোকা, কাজ করা, বা তুমি হিন্দি তো বলিউডেও যেগুলো কাজ করছো, কোথাও কি এই স্ট্রাগলটা কতটা আরামদায়ক ছিল, নাকি রাস্তাটা খুব উঁচু নিচু ছিল? দেখো, প্রথম কথা বলি হচ্ছে, যদি তোমার সত্যিকারের মনে হয় যে আমি করবোই, ঝড়ের মতো হতে হবে তোমাকে, মানে সব কিছু ভেঙে চুরে যেতে হবে। এবার যদি ঝড়ের মতো হতে পারো, অবশ্যই তুমি করতে পারবে, এবং পৃথিবীর সব মানুষই করতে পারবে। কারণ একটা মানুষ, এই যে আমি কাজী নজরুল ইসলামের কথা বললো, উনি তো খুব গরিব, মানে খুবই গরিব একজন মানুষ ছিল, রুটির দোকানে কাজ করতো। উনি তো ওই জায়গার থেকে গেছে। তা আমার তো সেরকম অবস্থা না, আমি তো তাও অনেক আমার বেটার, ওনার থেকে আমার 100 গুণ না। মানে আমি খুবই ভালো, আমার আর্থিক পরিস্থিতি খুবই ভালো, আমার বাবা মা ছিল, সেদিকটাতে আমি কেন, তাহলে উনি যদি পারে আমি কেন পারবো না, এইটা বুঝে করতে হবে। মানে ওনার মতো একটা মানুষ রুটির দোকানে যে কাজ করতো, সে এত কিছু করেছে, সে পালা গান করেছে, সে এত কষ্ট করে খেটে এত বড় হয়েছে। অনেক মানুষ এরকম আছে যে এই জায়গার থেকে আসছে, এমনকি জাভেদ আলী, সেও খুব কষ্ট করে মানে এগিয়েছে। অরিজিৎ সিং দেখো কত, তাদেরকে তারাই তো আমাদের উদ্বুদ্ধ করায় যে এখান থেকে আমরা এই জায়গাটায় যাবো। হ্যাঁ, এবার তোমার প্রথম কথা হচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে তো বিভিন্ন রকমের লোক আছে, ভালো খারাপ। আমার সঙ্গটা ভালো লোকের সাথেই পড়েছে, খারাপ লোকের সাথেই পড়ে না। খারাপ লোকের সাথে যদি হয়তো পড়তো, তাহলে কিন্তু আমি একটু মানে বিভ্রান্ত হয়ে যেতাম, দিশাভ্রষ্ট হতাম, দিশাহারা হয়ে যেতাম। নতুন যে হবে তাকে তো সঙ্গে সঙ্গে সুযোগ দেওয়া হয় না, সেই রাস্তাটা তোমার কাছে কেমন? না, সুযোগ দেওয়া হয় না। প্রথম কথা, আমি তো যখন অঙ্কিতা ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিল, তখন আমি অ্যাকচুয়ালি না, আমার ইভেন্ট যারা দেখে, অ্যাকচুয়ালি তারা আমাকে খুব হেল্প করেছে। যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে, যারা নাম্বারগুলো, তারা কিন্তু আমাকে দেখেছে না, ছেলেটা ভালো গান করে, তা আমাকে কিন্তু শেয়ার করেছিল নাম্বারগুলো। এবং বড় বড় যারা সিঙ্গার, এমনকি দাদা সান্দা থেকে শ্রেয়াদি, ওদের নাম্বার আমাকে শেয়ার করেছে। হ্যাঁ, এবং সে আমার কাছ থেকে কোনো কিছু মানে দাবি করেনি, এবং তাদেরকে আমি অবশ্যই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। এবং এত ভালো মানুষ, কারণ এখনকার দিনে কোনো মানুষ মানে নিঃস্বার্থপরভাবে খুব একটা দেয় না, খুব কম মানুষ। এবার যে নিঃস্বার্থপরভাবে দেয়, সেই বুঝতে হবে যে মানুষের জন্য করার জন্য, এবং সেই সভ্য মানুষ অ্যাকচুয়ালি। বাকিরা কিন্তু সভ্য না। আমরা সভ্যতা বলতে সেটাই বুঝি যে সভ্য হবে যখন মানুষকে ভালোবাসবে। তুমি যদি ভালোই না বাসতে পারো, মানুষের প্রতি যদি তোমার একটা সহানুভূতি না থাকে, বিনয় না থাকে, তাহলে কিন্তু তুমি সভ্য নও। আমি সেই জন্যই বলছি যে সেন্টিনেল দ্বীপের লোকেরা কিন্তু ওরা কিন্তু অনেক বেশি সভ্য, কারণ ওরা ভাগ করে খায়। কারণ চার্লস ডারউইন একবার একটা জায়গায় গিয়েছিল, সেখানে আদিম মানুষকে একটা কাপড় দিয়েছিল, সেই কাপড়টা কিন্তু তারা 100টা টুকরে ভাগ করেছে, এবং 100টা টুকরোই সমান। আমরা যদি 100টা আমাদেরকে যদি কাপড়টা দেওয়া হয়, আমরা হয়তো একটা কাপড় একটা মানুষ অনেকটা নিয়ে নেবে, আর বাকিদের একটু দেবে। এটা ব্যাপারটা। নিজেরটা আগে গুছিয়ে নাও। এবার নিজেরটা গোছানোর ফলেই হয়েছে। কারণ আমি একটা জিনিস তোমাকে বলছি একবার, সেটা হচ্ছে, পৃথিবীতে খাদ্যের কোনো অভাব ছিল না, তাই খাদ্যের জন্য কাজ করার কোনো দরকারও ছিল না। আসলে মানুষ একা সব ভোগ করবে স্বার্থপরভাবে খাদ্যকে মজুত করে রেখেছিল, এবং তাই করে চলছে এখনও। তাই এত খাদ্যের অভাব, তাই এত অনাহার। মানুষ যেদিন আবার আদিম মানুষের মতো খাদ্যকে সমানভাগে ভাগ করে খেতে শিখবে, সেদিনই আবার মানুষ প্রকৃত সভ্য হয়ে উঠবে। এই পৃথিবীর সম্পদকে পুরোপুরি একা অধিকার করা সবচেয়ে বড় অপরাধ, তাই মানুষ করে চলেছে। আর এই পৃথিবী মানুষকে করুণা করে তার ঘরে স্থান দিয়েছে, তাই মানুষ আশ্রয় পেয়েছে। ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হায় রে নির্বোধ নর, কোথা তোর আছে ঘর, কোথা তোর স্থান, ওই তোর অতটুক অতিশয় ক্ষুদ্র বুক ভয় কম্পমান। মানে আমরা কিছুই না, একটা বাজ পড়লে আমরা মরে যাবো, আমাদের কিছু এত অহংকার। একটা ভূমিকম্প পড়লে আমরা জলের তলায় তুলি, মানে একেবারে নষ্ট হয়ে যাবো, আমরা ধ্বংস হয়ে যাবো। তা আমাদের তো অহংকার করা কিছু নেই। মানুষ পৃথিবী ঠাই দিয়েছে, পৃথিবীটাকে প্রাণ ভরে বাঁচো, পৃথিবীটা এটুকুই, মানে সেটাই ব্যাপারটা। আচ্ছা, এরপর বলো, ইন্ডাস্ট্রিতে তুমি যখন ফার্স্ট কাজ করলে অঙ্কিতার সাথে, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো ছিল। প্রথমে যখন স্টুডিওতে ঢুকেছিলাম, তখন একটু একটু ছিল, মানে যে স্টুডিওটা মানে একটা বেশ বড় স্টুডিও, মানে এসছি প্রথম কাজ করতে। অঙ্কিতার বাবা খুব ভালো বললো যে না, দেখিয়ে দিল যে প্রথম স্টুডিওতে এসছে, একটু দেখিয়ে দিল। 4 ঘন্টা লেগেছিল গানটা করতে, ওর মানে বেশ টাইম লেগেছিল। গানটা বড়ও ছিল গানটা, মানে তখন জাস্ট বোধহয় চ্যাম্পিয়ন হয়ে যায়। হ্যাঁ, সবাই চ্যাম্পিয়ন হয়েছে। তার 1 বছর পরেই মানে গান তখন করছে। ফার্স্ট প্লেব্যাক গানটা যেটা হিট হয়েছিল, ফার্স্ট প্লেব্যাক নতুন গান, যেটা আমারই। আচ্ছা, ফার্স্ট প্লেব্যাক ওটাই? হ্যাঁ, ওটাই করেছিল। আরেকজনের গান করেছিল, সেটা আরেকটা গান করেছিল, অন্যের গান সেটা করেছিল, কিন্তু আমার গানটা মানে বেশ শুনেছিল লোকে। হ্যাঁ, এবং কলকাতা বা ওরাও প্রমোশনটা করেছিল, আরো অনেকে। এবং আমরা দেখেছি ভিডিওতে তুমি সেখানে শুধু মানে লেখা না, তার সাথে তুমি ভিডিওতেও ছিলে। হ্যাঁ, ভিডিও অ্যাকচুয়ালি তখন এত আমার প্ল্যান ছিল না, তখন একদম সবাই করেছি যে ভিডিওটা করতে হবে না। আমি অ্যাকচুয়ালি ওটা লিটারারিভাবেই করেছি, মানে একটু দার্শনিক হয়েছে, একটা প্রাকৃতিক ব্যাপার। একটা অ্যাকচুয়ালি গানটা হচ্ছে পাশকাঠি তোর মানে এড়িয়ে যাওয়ার, মানে ধরো
মানে তোমার ধরো মানে একজন তোমাকে সারাদিন উপেক্ষা করেই যাচ্ছে, তুমি কিন্তু তার সাথে থেকো না। মানে আমার কথা এটা, থেকো না মানে কি, সে তো পৃথিবীর মাঝখানেই আছে, সে তোমাকে ছাড়িয়ে কোথাও চলে যায়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে যদি তোমাকে উপেক্ষা করতেই থাকে তার পেছনে পড়ে রাখ। কারণ পৃথিবী কিন্তু অনেক বড়, আমরা মনে হয় যে একটু জায়গার মধ্যে থাকি বলে এটুকু মনে হয়। এবার ধরো তুমি এইখানে আছো, তোমার ধরো কোনো একটা কাউকে ভালো লেগেছে, তার থেকে সুইজারল্যান্ড ভালো দেখতে, মানে আপেক্ষিক তো সব কিছু। মানে ধরো ব্যাপারটা হচ্ছে এইটা বলছি। কথাগুলো অসাধারণ, যারা হয়তো বুঝতে পারবেন তারা বুঝতে পারবেন, কারণ একজন লেখক তো বা একজন গীতিকার, তার ওর জন্য তাই হয়তো এই কথাগুলো তিনি বলছেন। তো আমরা সেই কথাতেই আসবো। এই যে তুমি এত সুন্দর লেখো, কোথাও গিয়ে তোমাকে দুঃখের গানও লিখতে হয়, আবার প্রেমের গানও লিখতে হয়। তো জীবনে কি প্রেম এসেছিল? হ্যাঁ, দেখো প্রেমটা তো প্রথমে বুঝতে হবে। প্রেম এই যে তুমি জিজ্ঞাসা করছো, প্রথমে আমি একটু কথা বলি প্রেম নিয়ে। প্রথম কথা হচ্ছে যে আমি একটা বাণী বলি, যে এটা আমারই লেখা, যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আনন্দের সন্ধান পায়নি, সে প্রেমের সন্ধান পায়নি। হ্যাঁ, তার কারণটা হচ্ছে মহাবিশ্বর মধ্যে যে আনন্দ, মানে ধরো তুমি একটা জায়গায় বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে, তুমি যদি আনন্দ পাও যেটা আমার থেকে ভালো লাগছে, তাহলে কিন্তু তুমি তোমার প্রেমিক বা প্রেমিকাকে মনে করতে পারো, মনে করে আনন্দ হবে। কারণ এইটা তার আত্মার সাথে তোমার আত্মা কিন্তু মিল। তার কারণটা আমি তোমাকে বলছি, এইটা হচ্ছে তার কারণটা আমি তোমাকে এইটা বলছি, যেটা হচ্ছে আমি আর মহাবিশ্ব ব্রহ্মাণ্ড একই সত্তা। হ্যাঁ, এবং এটা উপনিষদের কথাই বলছি আমি। কারণ আমরা যদি সভ্যতে চাই, আমরা যদি প্রেমকে বুঝতে চাই, তাহলে উপনিষদ তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তাই আমি আর মহাবিশ্ব ব্রহ্মাণ্ড একই সত্তা, তাই আমি মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডই আমি একটি পাহাড়, আবার একটি পাহাড়ই আমি। কারণ পাহাড়ের মাঝে যে ইলেকট্রন প্রোটন আছে, আমার মাঝেও সেই ইলেকট্রন প্রোটন আছে। তাই প্রেমে কাউকে হারিয়ে ফেলার ভয় নেই, কারণ তোমার মাঝেও ব্রহ্মাণ্ড আর আমার মাঝেও ব্রহ্মাণ্ড। তাই তুমি আমার মাঝেই সদাই আছো, আর আমিও তোমার মাঝে সদাই আছি। তাই আমি ইজুকাল টু তুমি, ইজুকাল টু মহাবিশ্ব ব্রহ্মাণ্ড। তাই অহম ব্রহ্মাস্মি। অসাধারণ লেখা। এবং অহম ব্রহ্মাস্মি মানে আমি ব্রহ্ম এবং ব্রহ্ম আমি। তার কারণটা হচ্ছে তোমার মাঝেও যে সত্তা আছে, আমার মাঝেও সেই সত্তা আছে। মানে তুমি যদি মনে করো আমি বড়, আমার থেকে, মানে প্রেমটা কখন মানুষের হারিয়ে যায়, বা প্রেমটা ব্যাপারটা কি, প্রেম হচ্ছে এটা রোম্যান্টিক। হ্যাঁ, তুমি যেটা বলছো লেখার যে রসদটা, অবশ্যই মানে একজন মানুষ তখনই লিখতে পারবে, এই আমি সুর করছি, গান লিখছি, সুর করছি, গাইছি, আমার মধ্যে রোম্যান্স না থাকলে, রোম্যান্টিক সেটা নিজের মধ্যে থাকতে হবে। কাউকে দেখে শুধু রোম্যান্টিজম হয় না, তোমার নিজের মধ্যে যদি রোম্যান্টিজম না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে পারবে না। এবং রোম্যান্টিজমটা আসে কোথা থেকে? শুধু মানুষের দেহ থেকে শুধু রোম্যান্টিজম আসে না। মানে তোমার যদি এই যে প্রকৃতি কিন্তু তোমার প্রেমিকা বা প্রেমিকের থেকে সুন্দর বেশি। মানে এটা বললে অনেকে ভাববে যে না আমার থেকে সুন্দর, এটা ভুল কথা। অ্যাকচুয়ালি পোয়েট কিডস বলেছিল যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, বিউটি ইজ ট্রুথ বিউটি, মানে সত্যই সুন্দর, সুন্দরই সত্য। এবার ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলছি সৌন্দর্যটা কী। মানে ধরো তোমার একটা মেয়েকে দেখে ভালো লেগেছে, বা একটা ছেলেকে একটা মেয়ের দেখে ভালো লেগেছে, কিন্তু সেটা কিন্তু আপেক্ষিক। ধরো আফ্রিকা একটা কালো মানুষকে, তাদের কিন্তু কালো মানুষকে ভালো লাগছে, তাদের ফর্সা মানুষকে ভালো লাগছে না। আমাদের ফর্সা মানুষকে ভালো লাগছে, তাদের আবার কালো মানুষকে ভালো লাগছে। মানে এটা আপেক্ষিক। মানে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ক্ষণিকের, এটা হারিয়ে যাবে। কিন্তু তোমার আত্মার মাঝে যে হৃদয়ে যে তোমার গান বাজছে, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যে, অ্যাকচুয়ালি এইখানেই তোমার, আমি বলছি যে রবীন্দ্রনাথকে তুমি যে এক্সপিরিয়েন্সটা বলছো, তোমার রবীন্দ্রনাথকে পড়ার আগে, রবীন্দ্রনাথ যে গীতাঞ্জলির জন্য নোবেলটা পেয়েছিল 100 জন্য, সং অফারিংসের জন্য ইংরেজিতে অনুবাদ করে, তার আগে কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ার আগে কিন্তু তোমাকে স্টিফেন হকিংসটা একবার পড়ে নেওয়া উচিত। মানে স্টিফেন হকিংসের যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, মানে কালের সংক্ষিপ্ত ইতিহাস। কারণ রবীন্দ্রনাথ বলেছিল সেই যুগ যুগান্তের বিরাট স্পন্দন, আমার নারীতে আজও করিছে নর্তন। মানে এই যে মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল, তখন যে শক্তি, মানে যে পাওয়ার, সেই আমার মাঝে আজ প্রতিটি প্রাণীর মাঝে তা আছে। তাই জন্যই যদি যে তোমার প্রেমিকা বা প্রেমিক ভাবছে যে আমি তোমার থেকে বড়, ওর থেকে বড়, কেউ আমরা বড় নয়, আমরা সবাই সমান। আমাদের হয়তো রূপ, মানে আমাদের এই যে যা রূপ, সা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে। প্রকৃতি তোমার এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড মানে মিনিটে চেঞ্জ হচ্ছে, তার স্পেস বেড়ে যাচ্ছে। তুমি বিগ ব্যাং থিওরি হয়তো জানো, বিগ ব্যাং থিওরি স্টিফেন হকিংসের, যে যত দিন যাবে তত স্পেস বেড়ে যাচ্ছে, ওটা কিন্তু থামানো যাচ্ছে না। এটা হচ্ছে ব্যাপারটা। এবং তাই কিন্তু তুমি এই যে মানুষের যে অহংকার, তা কিন্তু মানুষ খুবই বোকা বলেই অহংকারটা করে। তার কারণটা মানুষের অহংকার করার মতো কিছু নেই, কারণ মানুষকে থাকতে দিয়েছে প্রকৃতি, খেতে দিয়েছে পৃথিবী। এবার হঠাৎ করে যদি ঝড় বা বৃষ্টি, ভূমিকম্প হয় একদিন, বা পরমাণু বা হাইড্রোজেন বোমা পড়ে, তাহলেই তো সে শেষ। মানে তাতে অহংকার করা কিছু নেই। এবং রসদটা আমার রোম্যান্টিজম, এটা কিন্তু প্রকৃতি থেকে পাওয়া। হ্যাঁ, অবশ্যই ভালো লাগা থেকে কাউকে ভালো লাগতেই পারে, সেটা তো অবশ্যই আছে। এবার সেটা তো আছে জীবন। আজকালকার যুগে আমি একটা জিনিস তোমাকে গীতিকার হিসেবে তোমার কাছ থেকে জানতে চাই, তোমার পার্সপেক্টিভটা একটু জানি, যে আজকালকার যুগেই যে এত ব্রেকআপ, এত ডিভোর্স, এত কিছু যে হচ্ছে, তোমার এটা কি মনে হচ্ছে? একজন গীতিকারের চোখে তুমি এটা কি বলবে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এখনকার মানুষের এই যে ব্রেকআপ হচ্ছে, তার কারণটা তারা অহংকারী। তারা প্রথমটা হচ্ছে ধৈর্য নেই তাদের মধ্যে, আর তাদের মধ্যে বিনয় নেই। ঠিক আছে, তাদের মধ্যে মানে একে অপরকে সময় দেওয়ার মতো, মানে একে অপরের থেকে শুধু চাহিদার পাওনাটা বেশি।
প্রথম কথা। আর দেওয়ার মানে তাদের মধ্যে দেওয়ার যে ব্যাপারটা সেটা নেই। তার কারণটা আমি এখানে একটা বলবো, মানুষের বিভিন্ন রকম চাহিদা বেড়ে গেছে। তার কারণটা, যদি তুমি প্রকৃত শান্তি পেতে চাও, শান্তি থেকেই প্রেম আসে, প্রেম থেকে শান্তি নয়। হ্যাঁ, তুমি যখন শান্তি আসবে তোমার জীবনে তখনই প্রেম এসছে। মানে প্রেম কেন খোঁজে মানুষ? শান্তির জন্যই তো খোঁজে, অশান্তির জন্য তো কেউ খোঁজে না। মানে যারা অশান্ত হচ্ছে তারাই তো প্রেমটা খোঁজে। আর ব্যাপারটা হচ্ছে জীবনে আমার একটা কথা আছে, জীবনে কেবল দিয়েই যেতে হবে, নেওয়ার কথা ভাবা যাবে না, তাহলেই পাওয়া যাবে চিরশান্তি। মানে যদি তুমি চিরশান্তি চাও, এবার পাওয়া তো থাকে, মানুষের মাঝে চাওয়া পাওয়া থাকে, কিন্তু সেটা এরকম না হয়ে যায় যে আমাকে শুধু দেবে আর তার জন্যই ভালোবাসবো, এইটা কিন্তু খারাপ মানে ব্যাপারটা। তার কারণটা, আমি একটা জায়গায় ওয়েব সিরিজ করতে এসেছিলো একটা দিদি, তার একজন একটা উদাহরণ দিচ্ছি, বয়ফ্রেন্ড ফোন করছে, তাকে বারবার ফোন করে যাচ্ছে। এবার সে ধরতে পারেনি শুটিংয়ের মাঝখানে, এবার সে কিন্তু তাকে খুব ভালোবাসে, কিন্তু সবসময় কথা হচ্ছে তার সাথে। কিন্তু এবার সে যখন ফোনটা ব্যাক করেছে ছেলেটাকে, তখন ছেলেটা বলছে, এ কি আমার ফোনটা টয়লেটে থাকলেও আমার ফোনটা ধরতে হবে, টয়লেটে থাকলে ফোন ধরো, মানে এটা কীরকম বোকা কথা? মানে তার মানেটা কি? তার মানে সে অপেক্ষাই করতে পারছে না, তার জন্য অপেক্ষা করবে না, মানে সে সবসময় তাকে একটা পণ্য বস্তু বানিয়ে দিচ্ছে। মানে ও বলবে, মানে আমি মিকি মাউসের মতো, আমি টিপবো, সেটা আওয়াজ করবে, মানে এরকম একটা ভালোবাসা তো অপেক্ষা দিয়েই হয়। হ্যাঁ, অপেক্ষা যদি না থাকে, ধৈর্য না থাকে। এখন একটা প্রবলেম হয়েছে, শুধু এইটা কমেছে, তার কারণটা অত্যাধুনিক মানে আধুনিক প্রযুক্তি। মানে স্টিফেন হকিং একটা কথা বলেছিলেন, উনি বিজ্ঞানেও বলেছিল যে অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত প্রযুক্তি একদিন সমাজকে শেষ করবে। তার কারণটা হচ্ছে এই যে মানুষ আজকে ফোন পেয়ে গেছে, সারাদিন ফোনে রিচার্জ করে নিলে সারাদিন কথা বলার টাইমটা পাচ্ছে, 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে কথা বলছে। আগে তো লোকে টেলিগ্রাম করতো, চিঠি লিখতো, আগে অপেক্ষাটা ছিল, কেউ কারোর জন্য 6 মাস অপেক্ষা করতো। এখন তো অপেক্ষাটা কমে গেছে, এখন তো একটু হলেই ফোন, মানে প্রতিদিন তাকে ফোন করতে হবে। ছেলেরা রেখে দিচ্ছে, মেয়েরা ছেলেদের আইডি রেখে দিচ্ছে, মানে আইডিটা তার কাছে দিয়ে দিতে হবে, জমা দিতে হবে, মানে তো বন্দি হয়ে যাচ্ছে। মানে স্বাধীনতা হচ্ছে না। প্রেম মানে কি স্বাধীনতা? তো পরাধীনতা তো নয়। যদি পরাধীনতা চলে আসে, যদি মানে একটা মেয়ে, তাকে সবসময় তার মানে কোনো ছেলের সাথে কথা বলা যাবে না প্রেম করলে, আবার ছেলের কোনো মেয়ের সাথে কথা বলা যাবে, এরকম তো হতে পারে না, অন্য তো পাগল। তো অসাধারণ কিছু কথা বলছেন দাদা। তার সাথে এবার আমরা আবার একটু কাজের কথায়, তোমার যে কাজ চলছে সেই বিষয়ে কথা বলবো। আমরা রিসেন্টলি দেখলাম তুমি শানের সাথেও কাজ করেছো, তো শানের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম কথা হচ্ছে, শানদা এত ভালো মানুষ। প্রথম কথা, আমি এরকম মানুষ প্রথম দেখেছি, এত বড় সিঙ্গার। আমি এখানে অনেক সিঙ্গারকে দেখেছি, কিন্তু তারা অনেক, তাদের মধ্যে ভীষণ অহংকার আছে অনেকের মধ্যে, তো ওনার মধ্যে এক ফোঁটা অহংকার নেই। উনি ইউএসএতে মানে প্রোগ্রাম করতে গেছে, অনেক বড় বড় জায়গায় শো করতে গেছে উনি, কিন্তু তার মাঝেও আমাকে হোয়াটসঅ্যাপে উত্তর দিয়েছে। এবার এই কথা নিয়ে বলবো, এই যে উত্তর দেওয়াটা, অনেক মানুষ এখানে আছে এরকম যে এত ব্যস্ত আছে, তারা এমনকি শ্রেয়া দিয়ে উত্তর দিয়েছে অনেক জায়গায়, আমার ওনার সাথে কাজ আছে একটা পর। এবার এরকম ব্যাপার যে তার মানে এরকম, তার মধ্যেও সে উত্তর দিচ্ছে। আমি বলছিলাম যে তাকে উত্তর দিতে হবে, সে পরে দিলেও পারতো, কিন্তু সে তো দিয়েছে এত কাজের মধ্যে। কিন্তু এখানকার অনেক মানুষ আছে যারা বলছে আমি সারাদিন ব্যস্ত, আমি দিনে 21 ঘন্টা কাজ করি, 21 ঘন্টা সে করতে পারে, তা বলে সে, আমি তাহলে বুঝতে পারছি না স্নান করে কখন, মানে ঘুমায় কখন, খায় কখন, আমি জানি না ব্যাপারটা। আমাকে এরকম অনেকে বলছে 3 দিন আমি ঘুমাই, 3 দিন যাই, এখন হার্ট অ্যাটাকে মারা যাবে। একটা কথা দাদা বলো, তুমি ইন্ডাস্ট্রিতে যতদিন কাজ করেছো, তো সবচেয়ে বড় খারাপ অভিজ্ঞতা এবং এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় নেগেটিভিটি যেটা এই ইন্ডাস্ট্রিকে শেষ করে দিচ্ছে, তোমার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে, আমার কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি, কারণ খারাপ মানুষের সাথে আলাপ হয়নি। হ্যাঁ, প্রথম কথা, আমার ভালো মানুষদের সাথে আলাপ হয়েছে, সেটা আমার ভাগ্য, সৌভাগ্যবশত আমি ভালো মানুষের সাথে যোগাযোগ পেয়েছি। আর গানের জগৎটা ভালোই, মোটামুটি খুব একটা খারাপ না। কিন্তু সিনেমার জগৎটা, যেটা অ্যাক্টিং করে অ্যাক্ট্রেস বা অ্যাক্টর আছে, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম, কারণ অ্যাক্ট্রেসদের একটু বিশেষ সমস্যা থাকে, তাদের প্রডিউসারদের একটা ব্যাপার আছে, প্রডিউসাররা একটা মানে দৈহিক চাহিদা থাকে তাদের একটা, যে এইটা করলে মানে আমি কাজ দেবো, এটা থেকে একদমই পুরোপুরি থাকে। এছাড়া ছেলেদের থেকে টাকা নেওয়ার ব্যাপার থাকে, ছেলেদের থেকে টাকাটা নেয়, আর মেয়েদের শরীর, এটা একটা ব্যাপার থাকে। একদমই পরিষ্কারই বললাম কথা, এখানে কোনো লুকোচুরি ব্যাপার নেই, সত্যি এটা। এবং সেটা আমাকে অনেকেই বলে থাকে, এবং এরকমও অনেক বড় বড় অ্যাক্ট্রেস আছে, আমি নাম বলবো না, তারাও কিন্তু অনেক বড় বড় মানে এরকম করে কাজ পায়, মানে এরকম আছে। এবার আমি বিশ্বাস করি যে সত্যিকার প্রতিভা থাকলে এগুলো করতে হয় না। এবার হয়তো মানুষ খুব বড় জায়গার জন্য হয়তো তাকে বাদ দিয়ে দেবে, হয়তো বাধ্য হয়ে সেগুলো করছে, মানে করতে বাধ্য হচ্ছে। আমার কথা হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে খারাপ কিছু জিনিস, যেটা বাংলা ইন্ডাস্ট্রির যে গানের জগৎটা শেষ হয়ে যাচ্ছে কোথাও। আগেকার দিনে যেভাবে গান হতো, এখনকার দিনে কিন্তু সেই গান। প্রথম কথা বলছি, দেখো মানে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, মিউজিক ইন্ডাস্ট্রির কথা আমরা যদি বলে থাকি, মুম্বাই অ্যান্ড কলকাতা, টলিউড, আরও যারা সাউথ ইন্ডিয়ান আছে, আরও সমস্ত ভারতেরই যত মিউজিক ইন্ডাস্ট্রি, তাদের কথা বলছি। এখানে যারা আছে, যারা মিউজিক ডাইরেক্টর, লিরিসিস্ট, কম্পোজার, সিঙ্গার, তাদের মানে বেশ টাকা ভালো তারা ইনকাম করে, এবং খুব তাদের চলে যায়, ভালোই চলে যায়। কিন্তু যারা ধরো মানে অ্যারেঞ্জমেন্ট করে, মিক্সিং করে, বা ধরো যারা বাজাচ্ছে, তোমার ধরো মিউজিশিয়ান, তারা কিন্তু খুবই কম টাকা কলকাতায় পায়। মুম্বাইয়ের কথাই বলছি না, মুম্বাইয়ে বেশ টাকা ইনকাম করে, এবং তাদের ওইটা করেই সমস্ত কিছু চলে, এবং প্রচুর টাকা, তাদের প্রচুর টাকা।
কিন্তু এইখানে কিন্তু মানে এইখানে যারা মিউজিশিয়ান আছে শুধু বাজাচ্ছে যারা, এবং যারা মিক্স করছে, তারা সাউন্ড ইঞ্জিনিয়ারিং করছে বা ধরো যারা অ্যারেঞ্জমেন্ট করছে, তারা কিন্তু খুবই কম টাকা দেওয়া হয়। এবং এটা দেওয়া হচ্ছে তার একটা মানসিকতা, একটা গানের লাইন ধরে আমি বলতে পারি, কবির সময় একটা গানের লাইন ছিল যে আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া, প্রাণে গান নাই মিশে তাই রবি ঠাকুর মূর্তি করা। মানে আমরা প্রাণে গান নিইনি, মানে আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এই যে রবীন্দ্রনাথকে আমরা মালা পড়াই, একদিনই রবীন্দ্রনাথের গান শুনি, মানে যেদিন বৈশাখ হচ্ছে 25শে বৈশাখ সেদিনই আমরা নাচছি গাইছি, মানে আগের দিন মানে আমরা ধরো মানে সারা বছরটা কিন্তু আমরা তাকে, এরকম তো কোনোদিন হয়নি যে কেউ ডাকঘর পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, মানে বা তাকে পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়েছি, তাকে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি, বা ধরো নজরুল ইসলাম বা ধরো অন্য যারা আছে গানের প্রতি কিন্তু সেই ভালোবাসাটা নেই। ব্যাপারটা হচ্ছে ভালোবাসাটা কখন জাগবে, এই যে আমি যেটা বলছি যে প্রকৃত জ্ঞান, মানে যেটা তোমার জ্ঞান মানে পড়াশোনা, এই যে শুধুমাত্র পুঁথিগত, আমি তোমাকে একটু বললাম যে ব্রহ্মজ্ঞান না থাকলে যেটা তোমার মহাবিশ্বের যেটা জ্ঞান, মানে এটা অ্যাকচুয়ালি তোমার কি, মানে এটা আমি তো শর্টে বললাম, এটা বুঝতে হবে যে অহম ব্রহ্মাস্মি মানে কি, উপনিষদের যেটা বেদের, এগুলো অ্যাকচুয়ালি মানেটা হলো যে আমার মাঝে এই যে যত সৃষ্টি আছে আমার মাঝে আছে, মানে আমি ছোট কেউ নই, আমার মাঝেও সে আছে, তার মাঝেও আমি আছি, তাই আমাকে উপেক্ষা করা বা তার কোনো মানে হয় না। এবার অ্যাকচুয়াল সেটাই প্রেম, বুঝতে পারছো তো? মানে এই প্রেম অ্যাকচুয়ালি তো শুধু তোমার প্রেমিকার প্রতি প্রেম না, মানুষের প্রতি ভালোবাসা, যেটা যদি না থাকে তাহলে এটা জন্মাবে কী করে? তার জন্য দরকার একটা পড়াশোনা, যে মুক্ত নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবর্ষে ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা ছিল, কিন্তু ইংরেজরা আসার পরে আমরা শুধু ইংরেজদের শিক্ষা ব্যবস্থাটা গ্রহণ করেছি। আমরা ভারতের যে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের মুক্ত শিক্ষা, যে সমস্ত পড়াশোনা হচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থার কিন্তু আমরা মানে সেই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, ঠিক আছে? সেই শিক্ষা ব্যবস্থায় ফিরতে হবে, এবং সেটা ফেরার জন্য শুধু মানে ওই পড়াশোনা করলেই হবে না, মানে শিক্ষা ব্যবস্থার ধরনটা পাল্টাতে হবে। এই জন্য চলো পাল্টাই বলে একটা সিনেমা আছে প্রসেনজিৎ, ওটা কিন্তু দেখা উচিত মানে সবার। আমি বোম বেঁধেছে উনি ওটা করেছে সেইটা বলছি না, কিছু তো তোমার মশলা যোগ করে মানে সিনেমাটা দেখানোর জন্য, ওইগুলো আমি বলছি না, কিন্তু সিনেমার যে প্লটটা যেটা করতে চায়, যেটা অস্ট্রেলিয়া বিদেশে হয়, যেটা মানে আজকে যদি আমার মনে হয় নিউটন যদি আমাদের দেশে জন্মাতো, হয়তো সে কিছুই করতে পারতো না, মানে হয়তো আইনস্টাইন যদি ফেল করেছে বলে তাকে হয়তো বাদ দিয়ে দেওয়া হতো, মানে সে একবার হয়তো তোমার ইয়েতে 0 পেয়েছে, তাই ফিজিক্সে সে ভালো ছিল, কিন্তু একটা সাবজেক্টে 0 পেয়েছিল, তাতে সে না তুই 0 পেয়েছিস হবে না তোর দ্বারা কিছু, তাকে হয়তো বাদই দিয়ে দিল। আমাদের মনোভাবনাটা এরকম, মানে এটা কিন্তু থেকে আমরা এগোতে পারি না, আমাদের কিন্তু ওই জায়গাটা এগোতে হবে, আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করতে হবে। মানে শিক্ষা ব্যবস্থাটা এরকম হবে যে শুধু ফিজিক্স পড়ছি বা এটা করছি, মানে শুধু লিখে জমা দিলাম প্রজেক্ট, এখন তো টোকা হয়ে গেছে, মানে প্রজেক্ট যেগুলো টুকে খাতা জমা দিচ্ছে, কোনো প্রজেক্ট করার কিছু নেই, মানে স্কুলে বলছে না যে এইটা করে নিয়ে আসবে, মানে স্যারেরাও অভ্যস্ত হয়ে গেছে, সরকারও এটা চাইছে, এবং সরকার তো এটাই চাই মানুষকে অশিক্ষিত হিরোকরার দেশের মধ্যে, যতদিন মানুষ অশিক্ষিত থাকবে ততদিন ভালো হবে, আমাদের ভোট পাবো আমরা। ভোটটা কি, ভোট তো মানুষ যখন শিক্ষিত তখনই ভোটটা পাবে, এবার মানুষ তো বোঝে না, না দেখে ভোট দিচ্ছে, এমনকি অনেক জায়গায় আছে এরকম যে কোন নেতা এসছে সে কেউ জানে না, মানে চলে গেছে মিছিলে বিরিয়ানির জন্য শুধু, এটাই ব্যাপারটা। একটা কথা বারবার বলা হয় যে বাঙালিরা বাংলাতে কাজ করছে না, মিউজিক প্রডিউসার যারা তৈরি করছেন তাদের কথা একটা সবসময় ওঠে যে ওনারা তো বাংলাতে কাজ করতে চাইছেন না, বাঙালিরা তাদেরকে ক্রিটিসাইজ করছে, এটা নিয়ে তুমি কি বলতে চাও? হ্যাঁ, প্রথম কথা দেখো, বাঙালি একটা জাতি যে দেশ স্বাধীন করেছিল, অনেক প্রাণ দিয়েছে, সেলুলার জেলে সব থেকে বেশি, কিন্তু তাদের মধ্যে একটা বেশিরভাগ লোকের মধ্যেই স্বভাব আছে। প্রথম কথা একটা কথা বলি, সবাই রবীন্দ্রনাথ, নেতাজি আর বিবেকানন্দ দিয়ে সমস্ত বাঙালিকে তুলনা না করাটাই মানে বেটার। তার কারণটা রবীন্দ্রনাথ যদি একটা জন্মায়, ধরো রবীন্দ্রনাথ একটা জন্মেছে, মানে এটা চন্দ্রী ভট্টাচার্য বেরোছিল একবার, আমি ওই কথাটা বলছি, ওনার সাথে একদম সহমত, মানে একটা মিডিয়াতে বলেছিল, ধরো একটা জায়গায় রবীন্দ্রনাথ জন্মেছে, মানে রবীন্দ্রনাথ একজন ধরো আম, ঠিক আছে, আর বাকিগুলো ধরো পচা আম, ঠিক আছে, এবার তাহলে আর তারাও বাঙালি, রবীন্দ্রনাথও বাঙালি, এবার তাহলে কি আমরা কি রবীন্দ্রনাথের জাতি নাকি পচা আমের জাতি? মানে ব্যাপারটা হচ্ছে এইটা, মানে আমরা যে বাঙালি বলি, সব বাঙালি যে রবীন্দ্রনাথের মতো, সব বাঙালি কাজী নজরুল, সব বাঙালি যে স্বামী বিবেকানন্দ, সব বাঙালি আমরা হচ্ছে তোমার একেবারে মনীষী টাইপের, মানে তাদের টাইপের ভাবনা, এটা নয় তো, মানে তারা তো কেন তাদের ভাবনাটা নয়, তারা তো গ্রেট, তারা মানুষকে ভালোবেসেছে, তাই তুমি কোথায় ভালো, তোমার মধ্যে হীনমন্যতা সংকীর্ণতা ভরে আছে। এবার এই যে তুমি বলছো কাজের ব্যাপারটা, এই জন্যই তো মানে সংকীর্ণ, মানে ছোট করে রাখা কাজের ইন্ডাস্ট্রিটা, যেটা আমাদের ছোট করে রাখা হয়েছে, তার কারণটা দেখো, আমাদের পুরোনো দিন থেকে যদি আমরা আসি, কিশোর কুমার, মান্না দে, লতা মঙ্গেশকর বা ধরো হেমন্ত মুখার্জি, গানের কিন্তু একটা হিউজ জগৎ ছিল, এখনও আছে, গানটা ডিজিটাল মার্কেটিংও হয়ে গেছে। এবার তোমাকে কি করতে হবে, ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়নি কেন বাংলা ইন্ডাস্ট্রি সে পুরোনো দিনের আমলেই থেকে গেছে, মানে ভাবছে যে আগেকার মতোই ক্যাসেট বার করে সিডি বার করে, কিন্তু সিডির দিন তো গেছে। এবার সিডির দিন মানে কি, আমাদের তো আপডেট হতে হবে, যুগের সাথে হচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ে ডিজিটাল প্রমোশন একটা ব্যয় করতে হবে, মানে টাকা তুমি একটা গান করে দিলে লোকের কাছে না পৌঁছালে লোকে দেখবি, কিন্তু ভালো গান করলে, ভালো গান হচ্ছে না তা না, ভালো গান হচ্ছে, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা ব্যয় করতে হবে, যেটা মুম্বাই করে, আমরা করি না। এবার সেই কারণে কী হচ্ছে, যারা বড় হয়ে গেছে ডিরেক্টর, তারা ভাবছে না মুম্বাই প্রমোশন করছে, আমরা এখানে করছি না, তাহলে আমরা কেন কাজ করবো, তাই তারা এখান থেকে মানে বিচ্যুত হয়ে যাচ্ছে, তারা এখান থেকে ছেড়ে দিচ্ছে, তারা কাজ করতে চাইছে না। এবং কি এখানে যারা মিউজিক ডাইরেক্টর আছে, ওখানে ধরো কেউ 20 লাখ টাকা পাচ্ছে, এখানে ধরো তাকে 50,000 টাকা ধরিয়ে দিচ্ছে, সেই জন্য তারা করতে চাইছে না, স্বাভাবিকভাবে কেন করবে?
এটাই ব্যাপারটা। সে একটা এত খেটেছে, সেও তো চায় যে আমার লাইফটা সিকিউর হোক, এটাই ব্যাপারটা। সেই জন্য সে করছে না, এটাই বিচ্যুত হয়ে যাচ্ছে। এবার অরিজিৎ সিং তো এখানেই তার বাড়ি, তার মুর্শিদাবাদে থাকে, সেটা তো উনি এখান থেকে বড় হচ্ছে, খেটে করেছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা মুম্বাইতে থেকেছে তারা ওখানেই থেকে গেছে মুম্বাইতে। এবার অ্যাকচুয়ালি বাঙালি বলে না, ব্যাপারটা হচ্ছে তোমাকে বাঙালি নন বেঙ্গলি ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে তোমার যখন কাজ থাকবে না বাংলায়, যদি বাঙালিরই কাজ না থাকে তাহলে তো ব্যাপারটা ভুল হয়ে যাবে। মানে ব্যাপারটা এখানে কি হচ্ছে যে একটা ধরো সিনেমা হচ্ছে 1 কোটি টাকার সিনেমা, গানের বাজেট 2 লাখ টাকা, মানে 1 কোটি টাকার সিনেমার গানের বাজেট 2 লাখ টাকা, সেখানে গাইবে কে আর সিঙ্গার কে হবে, মানে তোমার ধরো মানে মিক্সিং কে করবে, অ্যারেঞ্জমেন্ট কী হবে, মানে সে তো মানে একটা হজবরলা হয়ে যাবে সেটা একটা। দাদা অনেক কিছুই বললো এবং অনেক কথাই হয়তো রয়ে গেল, সেগুলো হয়তো আমরা একটা ইন্টারভিউ শেষ করতে পারবো না। অনেক কথা যেগুলো আরও হয়তো আমরা আলোচনা করলে আরও অনেক কিছু জানতে পারতাম, কিন্তু ইন্টারভিউটা অনেকটা বড় হয়ে গেছে, তো আমরা শেষ করব। শেষে বলো যে এখন তোমার বর্তমানে কি কি কাজ আসছে? এখন বর্তমানে আমার একটা গান তো সান্দা গিয়েছিল, ওটা অনেক দিন 1 বছর 1.5 বছর আগে হয়েছে, রেকর্ডিং হয়েছে। তো ওটার আমি অনেকটা টাকা, আমাকে প্রচুর টাকা দিয়ে কিনেছে প্রডিউসার, অনেক টাকা দিয়ে কিনেছে, মুম্বাইয়ের প্রডিউসারই কিনেছে। আর সেই গানটা বেরোবে, এবার সেই গানটা একটা সিনেমায় বেরোনোর কথা চলছে, এবার দেখি কোথাতেই বেরোয়, মানে এবার ব্যাপারটা কোন লেভেল থেকে বা সিনেমাতেই এটা বেরোচ্ছে। আকৃতি কক্ষর একটা গেয়েছে আমার গান, ওটা বেরোবে, অ্যালবাম বেরোবে। আর আমার প্রচুর গান আছে অ্যারেঞ্জমেন্ট করা, আমি এখন পরপর গান হতেই থাকবে, হতেই থাকবে। এবং কবিতা আমি লিখেছি। আমি প্রথম কথা একটা বলতে চাই, একটা সাহিত্য পত্রিকার কথা, বাংলাদেশের ঢাকা থেকে একটা সাহিত্য পত্রিকা, দৈনিক সভ্যতার আলো বলে একটা পত্রিকা, যার সম্পাদক উনি হচ্ছে মীর নাসির উদ্দিন উজ্জ্বল। উনি আমার কবিতা বার করছে, প্রতি শুক্রবার করে পাবলিশ হচ্ছে, এবং কবিতা কিন্তু প্রতি শুক্রবার করে হচ্ছে। এখানেও দেশ পত্রিকা, কীর্তিবাস পত্রিকাতেও, আমি আগে দেশ পত্রিকাতে একটা বেরিয়েছিল, আগে বেরিয়েছে, তো এখনও কীর্তিবাস পত্রিকা ভারতের এইগুলোতে বেরোবে, বিভিন্ন পত্রিকা। এবং আমার শুধু তো আমি গান করি না, আমার কবিতা লিখে, আমার কবিতার বুকও মানে 1000 কপি মতো ওয়ার্ল্ড বুক ফেয়ারও থাকবে, সেগুলো কথা চলছে, কোন কে করবে, মানে ব্লু রোজ করবে, পাবলিকেশন আছে তারা করবে, দেশ করতে চাইছে, ওরা করবে। এছাড়াও আমার তোমার ব্যাপারটা হচ্ছে আমি উপন্যাস, গল্প এগুলো লিখি, ব্যাপারটা এটা হচ্ছে ব্যাপারটা মূলত। আর আমার শিক্ষার দিকে প্রসারের ব্যাপারটা যে মুক্ত মানুষের, যাতে শিক্ষাটা, মানুষের চেতনা বেড়ে, শিক্ষা যতক্ষণ না চেতনা ফিরছে। তুমি যখন প্রেম নিয়ে তুমি যখন বলছো, আমি তখন কিছু লাইন আমি শেষ করি, মানে এইটা যে দেখো, মানে প্রেম নিয়ে বলতে গেলে শুধু আমি একটা বাণী বলছি, শুধু এই ভারতের মনীষীরা বাদে ভারতের ছেলেমেয়েরা সার্থকভাবে প্রেম করতে পারেনি, কিন্তু ইউরোপিয়ানরা পেরেছে, কারণ ইউরোপিয়ানরা সংস্কার মুক্ত। যেহেতু বৈষ্ণব সাহিত্যেই প্রথম নরনারীর প্রেমের কথা বলা আছে, তাই একমাত্র শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব প্রেম চেতনা ভারতবর্ষে বিস্তার করলেই তবে ভারতীয়রা সত্যিকারের প্রেম কি সেটা বুঝতে পারবে। এবং একটা আমি কিছু লাইন আমি পরপর বলে যাচ্ছি, এগুলো আমার জীবন দর্শন, মানে রবীন্দ্রনাথ, তুমি যেগুলো আমার কথা বলছি। হ্যাঁ, বার্থ ইজ এ পোয়েট্রি, লাইফ ইজ এ নোভেল, অ্যান্ড ডেথ ইজ বিগিনিং অফ এ সং। মানে জন্ম একটি কবিতা, জীবন একটি উপন্যাস, এবং মৃত্যু হলো একটি গানের শুরু, আরম্ভ। অহংকারী মানুষ কখনোই প্রেম করতে পারে না, যার মধ্যে বিনয় নেই তার মধ্যে প্রেমভাব জন্মায় না। যে সত্যিকারের পবিত্র প্রেম ভাবনায় ডুবে থাকা মানুষকে উপেক্ষা করে, সে কোনোদিন প্রেম করতে পারবে না। হ্যাঁ, প্রেমের পরিবেশ, মুহূর্ত এবং পারিপার্শ্বিক অবস্থাগুলির মৃত্যু হয়, কিন্তু কোনোদিন প্রেমের আত্মার মৃত্যু হয় না। এমনকি পরমাণু বা হাইড্রোজেন বোমা নিক্ষেপ করলেও তাকে হত্যা করা যায় না। সে অমর, অবিনশ্বর। জীবনে কেবল দিয়েই যেতে হবে, নেওয়ার কথা ভাবা যাবে না, তাহলেই পাওয়া যাবে চিরশান্তি। যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আনন্দের সন্ধান পায়নি, সে প্রেমের সন্ধান পায়নি। প্রেমের আনন্দ আপেক্ষিক, তবে প্রেমের আবেশ চিরকালে। এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা, তুমি এই যে বলছো যে মানুষ কেন সভ্য নয়, মানুষ কেন এই যে এরকম হচ্ছে, এটার একটা কারণ বই না পড়াশোনা করে না ঠিক মতো, একটা লিমিটেশনের মধ্যে আছে। এখনকার হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ঠিক আছে। এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা বছরে 3 বার করে 4000 টাকার জুতো কেনেন, তবে 100 টাকার বই কেনে না। তাই সমাজে এত অসভ্য, তাই সমাজ এত বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীত চেতনার অবক্ষয়, তাই সমাজে এত সংকীর্ণতা। যেদিন মানুষ মহাবিশ্ব ব্রহ্মাণ্ড পরম ব্রহ্মের জ্ঞানকে উপলব্ধি করতে পারবে, সেদিন মানুষ সভ্য হতে পারবে। একটা মানুষ তখনই সভ্য হবে যখন সে সকল মানুষ, জীব ও উদ্ভিদ জগৎকে মুক্ত মনে ভালোবাসতে শিখবে। মেধার ডিগ্রি হয়, তবে প্রতিভার কোনো ডিগ্রি হয় না, এটা আমি আগেও বলেছি, আর বললাম না। পৃথিবীতে মানুষ শুধু কাজ করার জন্য জন্মায়নি। এই যে তুমি বলছো যে মানুষ কী লক্ষ্য নিয়ে এগোবে, আসলে পৃথিবীতে আমি যখন জন্মাবো, একটা মানুষ যখন এই বিশ্বব্রহ্মাণ্ডে হচ্ছে ঈশ্বর, মানে সবথেকে বড় ঈশ্বর, সে যখন তোমাকে মানে তুমি যখন জন্মেছো মহাবিশ্বে, তখন তোমাকে বুঝতে হবে যে আমি কেন জন্মেছি। মানুষ কিন্তু সেটাই বলছি, পৃথিবীতে মানুষ শুধু কাজ করার জন্য জন্মায়নি, জন্মেছে পৃথিবীর মহা আনন্দকে উপভোগ করার জন্য। মানে তুমি যদি পৃথিবীর আনন্দ, যে পৃথিবীর যে এত কিছু হচ্ছে, মানে এত সুন্দর জায়গা আছে, এগুলো যদি তুমি উপভোগ না করতে পারো, তাহলে তোমার জন্ম কি? মানুষ তো সারা জীবনটা ঘুমিয়ে আর একে ওকে মানে
মানে কে কী করছে তার সমালোচনা হচ্ছে, তাকে হিংসা করে, এই করেই মানুষ সারা জীবনটা কাটিয়ে দিচ্ছে, তাহলে সে কী করে করবে এটা। আর আমি আর এটা তো তোমাকে বলেছি আমি, আর একটা লাইন দিয়ে আমি শেষ করব, যে নক্ষত্রের যে অনন্ত প্রেমের স্পন্দনের উন্মাদনা তা সব মানুষের মধ্যে বিরাজমান, তাই কোনো মানুষই প্রেম হতে বঞ্চিত নয়। আমরা এই যে প্রেম হতে বঞ্চিত বলছি, আমরা কিন্তু প্রেম হতে বঞ্চিত কেউ নই। মানে আমরা শারীরিক প্রেম হতে বঞ্চিত হতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রেমিক ভাবটা কিন্তু আছে, প্রেমিক বা প্রেমিকার ভাব, মানে সেটাকে জাগাতে হবে। এবার জাগবে কী করে? এই যে আমি বলছি যে মানুষ যখন সভ্য হবে, যখন মানুষের চিরশান্তি হবে, তখন তো মানুষকে ভালোবাসতে শিখবে। এই যে মানুষ ভালোবাসতে পারছে না বলেই তো প্রেমের এত বিচ্ছেদ। তুমি যেটা বলছো, এই যে বিচ্ছেদ, মানুষ তো ভালোবাসতে পারছে না, ভালোবাসতে পারবে না কখন? এই যে উন্নত প্রযুক্তি, যে তুমি সবসময় লেগে থাকা, মানে আমি যেন তার পেছনে লেগে আছি সবসময়, এই লেগে থাকাটা বাদ দিতে হবে, তাকে একটা মুক্তি দিতে হবে। ভালোবাসা মানে তো মুক্তি, রবীন্দ্রনাথ বলেছিল, একটা মুক্তি তোমাকে দিতে হবে, ফ্রি দিতে হবে। মানে তুমি তার সাথে লেগে থাকতো, এর সাথে তোমার পরাধীন হয়ে যাবো আমরা, মানে আমিও পরাধীন, সেও পরাধীন, তাহলে দুজনের মধ্যে একটা ক্রাশ হবে, সংঘর্ষ, পজিটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা, এই যে ব্যাপারটা। তা একদমই আমরা শেষ করবো। তুমি যদি তোমার গান, তোমার নিজের লেখা, নিজের সুর করা একটা গান যদি দর্শকদেরকে একটু শুনিয়ে দাও। হ্যাঁ, আমি আমি দুটো গানের 2 লাইন করে শোনাবো। হ্যাঁ, আমি পাশকাঠি তো, যেটা অঙ্কিতা প্রথম গানটা গেয়েছিল আমার লেখা সুরে, সারেগামা চ্যাম্পিয়ন, ও খুব দারুণ গেয়েছে, তো ওকেও ধন্যবাদ। গানটা আমি গাইছি 2 লাইন। আমি পাশ কাটিয়ে তোর চলছি দ্বীপ্রহর, আমি ভাঙছি ঘুমঘোর, জাগছি না, আমি দেখছি দূর থেকে, তবু রাখছি মুখ ঢেকে, তোর পথে কে বেঁকে দিচ্ছি না। আমি তাই দুঃখ পাই, বৃষ্টি হয়ে ঝরে যাই, আমি তাই মুক্তি চাই, তাই যুক্তি ভুলে যাই, তবু না পার ব্যথা তোকেও দিচ্ছি না। আমি তাই কি অন্ধকূপ, সারাদিন থাকছি চুপ। আর করলাম না, আমি শুনে নেবে। হ্যাঁ, আর একটা গান আমি করছি। হয়ে যেতে পারি তোর যদি একবার বলে দিস ভালোবাসিস আমাকে, বলে দিস ভালোবাসিস আমাকে, বেঁধে দেব বাহু ডোর যদি ভরসার, মেনে মন থেকে হাসিস আমাকে, মেনে মন থেকে হাসিস।